তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 4 মার্কের জন্য 5 স্টার যুক্ত প্রশ্ন, তাই গুরুত্ব সহকারে এটা কিন্তু তোমাকে দেখে যেতেই হবে যদি তুমি এখান থেকে পূর্ণ নম্বরটা পরীক্ষকের কাছ থেকে আদায় করতে চাও। আর কোন কোন প্রশ্ন তোমাকে দেখতে হবে সেটা বলার আগে বলি যে এই যে 4 মার্কের প্রশ্ন সেটা তোমার আসবে কোথা থেকে। দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়টার নাম কি হচ্ছে প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ। এখান থেকে তোমার 4 মার্কের প্রশ্ন আসবে, দুটো প্রশ্ন আসবে। সেটা কোথায় তুমি পাবে? সেটা পাচ্ছ তোমার সেকশন বি অর্থাৎ বিভাগ খতে। কত দাগে? 6 দাগে। তাহলে বিভাগ খতে 6 দাগে দুটো প্রশ্ন থাকবে। যে প্রশ্নটা তোমাদের পাঠ্যপুস্তকের প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ এখান থেকে থাকবে, দুটোর মধ্যে তোমাকে করতে হবে একটা। এইভাবে প্রশ্ন পাবে। আরো থাকবে, কারণ 4 মার্কের তো তোমাকে 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 3টের মধ্যে একটার কথা বললাম। আরো একটা প্রশ্ন তোমরা কোথায় পাবে? 7 দাগে। এখানেও দুটো প্রশ্ন থাকবে, করতে হবে একটা। আর 7 দাগের প্রশ্নটা কোন অধ্যায় থেকে থাকবে? সেটা হচ্ছে তোমার পাঠ্যপুস্তকের অন্তর্গত এই যে অধ্যায়টা রয়েছে ভারতের নাগরিক সমাজ ও আন্দোলন, এখান থেকে দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে। আর একটা প্রশ্ন যেটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে সেইটা কোথায় আসবে? সেটা আসবে তোমার সেকশন বি অর্থাৎ বিভাগ খয়ের 8 দাগে। এখানেও দুটো প্রশ্ন থাকবে, অ্যাটেন্ড করতে হবে একটা। এবং এটা তোমার পাঠ্যপুস্তকের কোন অধ্যায় থেকে থাকবে? সেটা হচ্ছে সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন। তাহলে এই যে 3টে অধ্যায়ের কথা বললাম, এই 3টে অধ্যায় থেকে শুধুমাত্র তোমার 4 মার্কের কোশ্চেন আসবে। দেওয়া থাকবে 6টা প্রশ্ন, তোমাকে অ্যাটেন্ড করতে হবে 3টে। আর তার জন্যই তোমাকে একেবারে অধ্যায় ধরে ধরে মুষ্টিমেয় কিছু প্রশ্ন বলবো যেগুলো আসার সম্ভাবনা রয়েছে 100% বলা যায়। তবে সম্ভাবনার নিরিখে বাছাই করে নিয়ে আসা এই প্রশ্নগুলো কিন্তু এই শেষ মুহূর্তে এসে তোমাকে দেখে যেতেই হবে। তার জন্যই তোমাদের এই যে অধ্যায় প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন বলছি যেগুলো হাইলি ইম্পর্টেন্ট, তোমাকে দেখতেই হচ্ছে। যার মধ্যে অতি 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হচ্ছে সার্ক। সার্ক সংগঠনের উদ্দেশ্যগুলি কি ছিল? তারই সঙ্গে দেখে নিতে হবে সার্কের সফলতার কারণগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখতে হচ্ছে 5 স্টার যুক্ত প্রশ্ন। তার পাশাপাশি যেগুলো দেখবে এশিয়ানের কার্যাবলী এবং তার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। এইভাবে আসতে পারে প্রশ্নটা, বা তোমাকে বলতে পারে এশিয়ানের 2টি সফলতা এবং 2টি ব্যর্থতা সম্পর্কে উল্লেখ করো। বা এরকম ভাবেও প্রশ্নটা আসতে পারে এশিয়ান কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠনে সহায়তা করেছে। তারই সঙ্গে দেখে নেবে ইউরোপীয় ইউনিয়ন উদ্ভবের প্রেক্ষাপট বা পটভূমি সম্পর্কে যা জানো লেখো। এটা যেমন দেখবে, সঙ্গে সঙ্গে এর মানে এই যে সংগঠনটার কথা বলছি এর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। এটাও কিন্তু দেখে রাখবে, যে কোনো একটা কিন্তু আসার সম্ভাবনা বেশি এবং দুটোই গুরুত্বপূর্ণ। ব্যাস, এই মাত্র কয়েকটা প্রশ্ন তোমরা এই প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ এখান থেকে দেখে রাখো। এখান থেকে আর কোনো প্রশ্ন দিচ্ছি না, চলে যাচ্ছি পরবর্তী যে তোমাদের অধ্যায় যেখান থেকে 4 মার্কের কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ভারতের নাগরিক সমাজ ও আন্দোলন। এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেটা দেখবে নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকো আন্দোলনের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। এটা দেখে রাখবে। আবার এখান থেকে তোমাকে আলাদা আলাদা ভাবে এরকম বলতে পারে যে চিপকো আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো বা এর বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো, এরকম বলতে পারে। তারই সঙ্গে সঙ্গে আবার নর্মদা বাঁচাও আন্দোলন থেকেও এটা বলতে পারে যে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবার ঘুরিয়ে প্রশ্নটা এরকমও দিতে পারে পরিবেশ রক্ষায় চিপকো আন্দোলনের ভূমিকা এবং গুরুত্ব বৈশিষ্ট্য উল্লেখ করো। আবার প্রশ্নটা ঘুরিয়ে এরকমও আসতে পারে যে পরিবেশ রক্ষায় চিপকো আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো যাই আসুক না কেন, তোমাকে মেনলি যেটা মনে রাখতে হবে যে নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো আন্দোলন, এই দুটো অংশ একটু ভালো করে দেখে রাখতে হবে। দুটোই হাইলি ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসছেই। আর একটাই প্রশ্ন এখান থেকে দেখে রাখবে সুশীল সমাজ আন্দোলনের গুরুত্ব কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্যাস, এই হয়ে গেল তোমাদের ভারতের নাগরিক সমাজ ও আন্দোলন এখান থেকে অতি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নাবলী। এরপরে আমরা চলে যাব লাস্ট যেটা রয়েছে সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন। এখান থেকেও হাতে গোনা কয়েকটা প্রশ্নের কথাই বলবো। আর তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে একদম উপস্থাপনা শুরুতেই যে প্রশ্নটার কথা বলেছি, এটা কিন্তু তোমাকে দেখতেই হচ্ছে। অর্থাৎ 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা তোমাকে দেখতেই হচ্ছে। পাশাপাশি আর কয়েকটা প্রশ্নের কথা বলবো, সেগুলোও দেখে নেবে। তবে তার আগে বলি, তোমাদের যাদের পাস নাম্বার নিয়ে খুব চিন্তায় রয়েছে যে অনেক কিছুই এখনো ইনকমপ্লিট রয়েছে, কি করে পাস করবে বুঝে উঠতে পারছো না, তাদের জন্য বলি চ্যানেলে কিন্তু খুব একদম ম্যারাথন প্রিপারেশন হিসাবে খুব অল্প সময় পড়ে বাজিমাত কিভাবে করবে তারও কিন্তু ট্রিক্স বলা আছে।
আশা করছি উপস্থাপনা দেখেছো। যদি না দেখে থাকো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ক্লিক করে দেখে নাও। তাহলেই কিন্তু পাস করার বিষয়ে তোমাকে আর চিন্তান্বিত থাকতে হবে না। তারই সঙ্গে সঙ্গে তোমাদের 6 নম্বরের যে প্রশ্ন আসবে, সেই 6 নম্বরের প্রশ্ন আসবে বিভাগ গতে। তার জন্য একদম সাজেস্টিভ কিছু প্রশ্ন, একদম হাতে গোনা প্রশ্ন, তারও ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। সেটাও যদি না দেখে থাকো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করো, লিংক দেওয়া থাকছে, সেই লিংকে ক্লিক করে অতি অবশ্যই দেখে নাও। হাতে গোনা প্রশ্ন বলা আছে, যে প্রশ্নগুলো কিন্তু এই শেষ মুহূর্তে এসে তোমাকে একবার চোখ বুলিয়ে যেতেই হবে। এখন জেনে নাও বাকি প্রশ্নগুলো। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল্যায়ন করো। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী সম্পর্কে যা জানো লেখো। আরো দেখবে স্থানীয় স্বায়ত্তশাসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো, বা তোমাকে টিকা হিসেবে দিয়ে দিতে পারে স্থানীয় স্বায়ত্তশাসন, সেটা একটু দেখে যাবে। তার সঙ্গে সঙ্গে দেখে রাখবে পৌরসভা সম্পর্কে। আর মেনলি এখান থেকে যেটা দেখবে সেটা হচ্ছে পৌরসভার কার্যাবলী সম্পর্কে লেখো, বা বলতে পারে পৌরসভার আয়ের উৎস সম্পর্কে লেখো, বা দুটোকেই কম্বাইন করেও কিন্তু দিয়ে দিতে পারে। আর একটা প্রশ্ন যেটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। সেটা 368 নম্বর ধারা অনুযায়ী কিন্তু তোমরা তৈরি করবে। উপস্থাপনার একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি। আর মাত্র একটা প্রশ্নের কথাই বলবো, যেটা তোমাকে দেখে যেতে হবে। তবে তার আগে তোমাদের প্রত্যেকের জন্য রইল চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। প্রত্যেকের প্রস্তুতি ভালো হোক, আগামীকালের পরীক্ষা প্রত্যেকের খুব ভালো হোক। তো লাস্ট প্রশ্ন হিসেবে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোগুলি আলোচনা করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্নই দেখে যাও। আশা করছি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। বেস্ট অফ লাক।